এই মেঘনা আলমের ঘটনাটা কোনো মিডিয়াতে আসা উচিত ছিল না। এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গাতেই যে আমাদের যদি একজন অ্যাম্বাসেডার বা অ্যাম্বাসির কোনো লোক যদি ব্রাজিলে কর্মরত থাকে এবং সে যদি কোনো এখান লোকাল কোনো মেয়ের সাথে বা যে কোনো ধরনের ইনসিডেন্টে জড়ায় যেটা আইন শৃঙ্খলার ইস্যু, তখন ওই দেশের গোয়েন্দা সংস্থা এবং এরা করবে কি, তাদেরকে সাবধান করবে যে তোমার এই লোকটা কিন্তু এখানে এই কাজে জড়িত আছে, তাদেরকে ইয়া করো। তারপরে যদি এটা হালকাভাবে না নেয়, তাকে পার্সন নন গাটা করে দেওয়ার হুমকি দিবে, এরকম টাইপ ইয়া করবে। জাস্ট দুই দেশের মধ্যে যে রিলেশন যেটা আছে এটা যেন স্থির থাকে। এখানে বুঝতে হবে যে সৌদি পৃথিবীতে একমাত্র অলস ডলার কাদের কাছে আছে, সৌদিদের কাছে আছে, এবং তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার জন্য চেষ্টা করতেছে, এবং সৌদি শেখ হাসিনার আমলেও করেছে। এই ইনভেস্ট শেখ হাসিনার আমলের গুলা ফাইল বন্দি করে রেখেছে, কারণ আমরা জানি শেখ হাসিনা চলতে হচ্ছে ভারতের অ্যাডভাইজে। এই এই সময়টায় যখন সৌদিরা আমাদের এখানে ইনভেস্ট করতে চাবে, তখনই এই ভারত তাদেরকে এটা নিয়ে একটা ইস্যু তৈরি করে একটা ব্ল্যাকমেলিং সিচুয়েশন তৈরি করছে, যেটা উচিত ছিল আমাদের এনএসআই বা ডিজিএফআই এটার মধ্যে ইন্টারভিন করা এবং এই সিচুয়েশনটা ম্যানেজ করা, যাতে এটা কখনো ইয়াতে না আসে, কি বলে, মিডিয়াতে না আসে। এখন দেখেন, মিডিয়াতে তো সাথে সাথে আসছেই। আমাদের আসিফ নজরুল সে আবার বিবৃতি দিয়েছে যে এটা আইন অনুযায়ী করা হয় নাই। আবার গতকালকে দেখলাম খোদা বক্স, যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আইন উপদেষ্টার, সে বলতেছে যে এটা আইন মেনেই হয়েছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন এটা কালো আইন। মোট হচ্ছে কালো আইন অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা শেখ হাসিনা এবং এই সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই মেঘনা আলমের ঘটনাটা নিয়ে যে চিল্লাচিল্লি করছে সে হচ্ছে শেখ মানে কামাল হোসেনের মেয়ে। উনি এটা নিয়ে চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা, উনি জানেন না যে 74 সালে আইন পাশ হয়েছে? আইন কে করছে? ওনার বাবা করেছেন। এটা উনি জানেন না। বাট কথা হচ্ছে, আমি আগেই বলেছি, মিলিটারির একটা আইন নিয়ে বলেছি যে মিলিটারি ভায়োলেশন অফ গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন, এই সেকশনটা দিয়ে একজন অধিনায়ক বা একজন সেনা কমান্ডার তার আন্ডার কমান্ডকে যে কোনো সময় টাস্কিং নিতে পারবে। এটা একটা বলতে পারি একটা কালো আইন। বাট কথা হচ্ছে, আমাদের মিলিটারি লিডাররা এটা কখনো রংলি ইউজ করে না। দ্যাটস দ্য স্যানিটি দে ইউজ। এখানে এই আইনটা যেটা করা হয়েছে, অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই আইনটা এই ধরনের সিচুয়েশনের জন্য, এবং এটা আমাদের এখানে আমি বলবো যে আমাদের ফার্স্ট হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর উচিত ছিল এটাকে সিচুয়েশনটাকে অ্যারেস্ট করা সবার আগে, যাতে মিডিয়াতে না আসে। আর এখন যে সমস্ত মিডিয়া এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছে, দে একদম ক্লিয়ারলি দে আর পেইড বাই দ্য ইন্ডিয়ান্স। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, এরা এটা নিয়ে যারা বড় বড় কথা বলতেছে, এটাকে একটা ইস্যু করতেছে, এবং তারা চেষ্টা করতেছে এটার ফলে সৌদি আরবের সাথে অলরেডি আমাদের একটা টেনশন শুরু হয়ে যাবে যে আমরা সিচুয়েশনটা ম্যানেজ করতে পারলাম না, এবং আমাদেরকে সৌদি ইনভেস্টমেন্টটা করবে না, এবং কিসের জন্য হলো? আমাদের দেশের জন্য ক্ষতি হলো। এখন এখানে এখানে আপনি যদি মেঘনা আলমের হিউম্যান রাইটস নিয়ে চিল্লাচিল্লি করেন, তাহলে আপনি আবার বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে চিল্লাচিল্লি করতেছেন না। এখানে জিনিসটা বুঝতে হবে যে এই মেঘনা আলম এবং তাদের মতো যারা আছে তাদেরকে তৈরি করেছে। আমার আগের অ্যাকাউন্টটাতেই ছিল বিভিন্ন নারীকুল ছিল, যারা কিছু মানে শোবিজের সাথে জড়িত, কিছুদিন পরে পরে ইন্ডিয়াতে যায়, ওখান থেকে পুরস্কার নিয়ে আসে, এবং তাদের মাধ্যমেই এই হানি ট্র্যাপ গুলা করায়। এবং আমাদের এই হানি ট্র্যাপ গুলা করার মধ্যে এইগুলা কাদের দেখার কথা? ডিজিএফআই না এনএসআই দেখার কথা। তারা কেন এখন দেখতে পারতেছে না? কারণ হচ্ছে তাদের মধ্যে এখনো ইন্ডিয়ার এজেন্ট আছে। সিম্পলি আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে সকালে দেখলাম চন্দন নন্দীর একটা নতুন, ওই তার ফাদার ছিল রয়ের এজেন্ট, রয়ের এখানে কি বলে বাংলাদেশের স্টেশন চিফ ছিল, রয়ের এজেন্ট ছিল চন্দন নন্দীর পিতা। সে একটা নিউজ বের করেছে যে সেটা হচ্ছে, আমি আগেই বলতেছিলাম যে আমেরিকান একটা ইন্টারেস্ট হচ্ছে বার্মা অ্যাক্ট, এবং এই বার্মা অ্যাক্টের কারণেই আমেরিকা আমাদের পক্ষে। এই যে গাজা নিয়ে কত বড় একটা শোডাউন হয়েছে, এবং এই শোডাউনটা নিয়ে পররাষ্ট্র দপ্তরে, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এর মধ্যে ওই আওয়ামী লীগের সাংবাদিকরা এইটা নিয়ে, ইসলামিক রাইজ নিয়ে কথা বলেছে। আর
আমেরিকার যে স্পোক্স পার্সন ছিল সেটা এড়িয়ে গেছে। আপনার ভিডিওটা আছে, দেখতে পারেন। এড়িয়ে গেছে। এড়িয়ে যাওয়ার কারণটা কি? তারা এটা এখন অ্যাড্রেস করতে চাচ্ছে না, কারণ তারা এখন চাচ্ছে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক, এবং ভারত চাচ্ছে আমেরিকার সাথে একটা গন্ডগোল লাগানোর জন্য, এটার জন্য। ভেরি সিম্পল। এবং এই কারণে কোন কারণে? কারণ হচ্ছে এখনো আমি এর আগে অনেক ইয়াতে বলেছি যে মায়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে আমেরিকাটা হেল্প করতেছে। বাট এটা নিয়ে বাংলাদেশ আর্মির ইনভলভমেন্ট নিয়ে একটা রিপোর্ট করেছে চন্দন নন্দী আজকে সকালবেলা, যে জায়গাটার নাম শিলখোলা, বোধ হয় শিলখোলা। এখানটায় শিলখোলা একটা ফায়ারিং রেঞ্জের পাশে, ওখানে বাংলাদেশ আর্মির সাপ্লাই বেজ আছে টুয়ার্ডস মায়ানমার, এবং এটাতে নাকি জেনারেল ওয়াকারও ভিজিট করেছে, করতে পারেন। এই যে এই তথ্যগুলা আমি কেন বলতেছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন করছে, দে রিসিভ দিস ইনফরমেশন ফ্রম এনএসআই। আমি খুব অথেন্টিক সোর্স থেকে বলতেছি, এনএসআই থেকে তারা এই ইনফরমেশন গুলো পেয়েছে। এনএসআই এর কাজ কিন্তু তা না। কারণ হচ্ছে এখন সবাই সেনাবাহিনীতে এখন একটা কোর্সমেটদের একটা হেভি ইয়া চলতেছে। এখন মেজর জেনারেল ফরিদ হচ্ছে ডিজি এনএসআই, তার কোর্সমেটটা খুব তার পক্ষে, এবং সে একজন সহি লোক। হ্যাঁ, হি ইজ এ গুড গাই, আমি তাকে পার্সোনালি চিনি। বাট কথা হচ্ছে হিজ ফাদার ওয়াজ এ লেফটিস্ট। ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছিল, আওয়ামী লীগের বড় বড় পান্ডাদের সাথে তার ছবি তাদের বাসায় আছে। এবং আইদার আমি বলবো উনি যদি দেশপ্রেমিক হয়, তার যে আন্ডার কমান্ড যারা এই সমস্ত ইনফরমেশন চন্দন নদীর সাথে কানেকশন রাখে, এটা উনি আইদার জানে না অথবা জেনে শুনেই কাজটা করতেছে। সেম উইথ দ্য ডিজিএফআই। এই জন্যই তাদের রয়ের পুচ্ছে আগুন লেগে গেছে যখন ডক্টর খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে, এবং তারা অল আউট নেমে গেছে। এবং এটা সবচেয়ে ন্যাক্কারজনক, এটা আমি আগের লাইভে আমি ডিটেলস বলেছি, ন্যাক্কারজনক একটা হচ্ছে লাস্ট তারা জেনারেল ওয়াকারকে বুদ্ধি দিয়েছে যে বলবেন যে কি নিরাপত্তা উপদেষ্টা তো মিলিটারি ব্যাকগ্রাউন্ড না, তাকে কি স্যার বলবে? আরে বেটা, তো ইন্ডিয়ার যে অজিত দোভাল সে কি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের নাকি? মিলিটারি ব্যাকগ্রাউন্ডের? আমি এটা নিয়ে একটা ডিটেলস লেখা ফেসবুক এবং ইউটিউবে দুইটা দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে সেনাপ্রধানের প্রোটোকলে সম্ভবত 9 বা 12, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আমার মনে হচ্ছে 9 বা 12। সে উপদেষ্টা তো আপনাদের প্রত্যেকটা উপদেষ্টা তো আপনার জি যে ফারুকি আছে, ফারুকি আপনাদের সিলেট দেওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য প্রোটোকল। ওইটা আপনার সমস্যা হয় না। আপনার খলিলুর রহমান, যিনি ফরেন সার্ভিসে বিভিন্ন ছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় ছিলেন, এবং তার এই ক্রেডিবিলিটি তাকে দিতে আপনার সেলিউট করতে নাকি সমস্যা হয়। সেনাবাহিনীর মধ্যে আপনি প্রচার করার চেষ্টা করতেছেন। ডিসগাস্টিং। আপনি পারেন না এটা, আপনি এটা পারেন না। এটা করছেন আপনি ভারতীয় প্রেসক্রিপশনে, এবং অন গ্রাউন্ডে আমি খোঁজ নিয়ে দেখেছি এই জিনিসটাই হচ্ছে। সো আমরা বলবো যে আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো যদি অ্যাক্টিভলি কাজ করতো, তাহলে মেঘনা আলমের ঘটনাটা চুপচাপ সলভ হয়ে যেত, এবং এটা ইয়া পর্যন্ত যেত না, আদালত পর্যন্ত যাওয়া যেত, কিন্তু এটা মিডিয়াতে হতো না। এবং বাংলাদেশের সাথে সৌদি গভর্নমেন্টের যে একটা রিলেশন যেটা আছে, এবং তারা একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, এবং এইটাই হচ্ছে বেস্ট টাইম ছিল যে তারা 20 বিলিয়নের মতো ইনভেস্ট করতে চেয়েছিল পুরো আওয়ামী লীগ টেনিউরে। এই সমস্ত তারা ফাইল বন্দি করে রেখে দিয়েছে। এখন যারা চাচ্ছে যে তারা ইনভেস্ট করবে, তখন এই মেঘনা আলমের ঘটনাটা ঘটায় দিয়ে তাদের একটা পার্সোনাল ইস্যু তৈরি করে দিচ্ছে। সো আমাদের গোয়েন্দা সংস্থাগুলা সঠিকভাবে কাজ করতেছে না, আমাদের এনএসআই ডিজিএফআই ঠিকমতো কাজ করতেছে না। তারা এখনো জেনারেল ওয়াকারের আদেশে করতেছে, এবং জেনারেল ওয়াকার করতেছে ভারতীয় আদেশে। সিম্পল। সো এটা আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে ইয়া নিতে হবে, এবং আমি মনে করি ডক্টর খলিলুর রহমান ইজ দ্য রাইট ম্যান, এবং উনি এটার ব্যবস্থা গ্রহণ করবেন। ওনার প্রথমে উচিত গোয়েন্দা সংস্থাগুলোর কন্ট্রোল নেওয়া, এবং দেশের আইন অনুযায়ী উনি কন্ট্রোল নিতে পারেন, এবং পরবর্তীতে সেনাবাহিনীকে এই গুম খুনকারীদের থেকে মুক্ত করা। আচ্ছা, এখন আমি দেখি কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নিব একটু। বর্তমানে পিএসও এফডি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান কি ধরনের অফিসার? স্যার খুব ভালো অফিসার, কিন্তু মানে বলবো যে যেটা হলো যে ড্রাইভ, ওনার ভিতরে ড্রাইভ কম। যে সেম উইথ দ্য লেফটেন্যান্ট জেনারেল হাফিজ। ভারতের নবীত বাংলাদেশের অ্যাম্বাসেডার রিয়াজ আহমদুল্লাহ, শোনা যায় আওয়ামী লীগের লোক, তাকে নিয়ে কিছু, এটা যেহেতু আমি জানি না এই জন্য বলবো না। মেঘনা আলম একজন রয়ের হাতিয়ার, এমনকি অফ দ্য স্টেট এনিমি অফ দ্য পিপল। এক্স্যাক্টলি। আপনি ঠিক বুঝতে পেরেছেন। ওয়াকার সাহেব করতে হবে।
ভারতের নবীত বাংলাদেশি অ্যাম্বাসেডার রিয়াজ আব্দুল্লাহ। আচ্ছা, আমি যেটা জানি না সেটা নিয়ে করবো। আসসালামু আলাইকুম, আই বিলিভ ইউ আর ডুইং ওয়েল, কাইন্ডলি গিভ এ bit attention to the Bangladesh government should have take a clear search and take them to jail and what better. Okay. না, অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি তেমন কিছু বলবো না। আমি যেটা করি, আমি বিদেশে থাকি, আমি চাকরি করেছি 28 বছর বাংলাদেশে, এবং তারপরে আমি যে কোনো পরিস্থিতিতে এখানে চলে আসছি, এবং আমার নামে এখনো চলতেছে। আমি হচ্ছে কি বলে ওই চাকরিচ্যুত না ভাই, আমি চাকরিচ্যুত না। আই স্টিল গেট দ্য রিটায়ারমেন্ট বেনিফিট ফ্রম বাংলাদেশ আর্মি, মানে বাংলাদেশ গভর্নমেন্ট, নট বাংলাদেশ আর্মি। সো এগুলা নিয়ে প্রভাব করতে হবে না। আমি চেষ্টা করি যে আমার কাজের ফাঁকে আমি যে সমস্ত ইনফরমেশন পাই এবং সে ব্যাপারে ভ্যালিডেট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বাট আমি এখন যেটা মনে করি, আমাদের সবাইকে প্রফেসর ডক্টর খলিল উনাকে ফুল সাপোর্ট দিতে হবে, প্রফেসর ইউনুসকে ফুল সাপোর্ট দিতে হবে, এবং গোয়েন্দা সংস্থাগুলা এবং সেনাবাহিনীর এই জেনারেলগুলা ক্লিয়ার হয়ে গেলেই বাংলাদেশ ইজ এ সেফ হ্যাভেন। তখন আর ওই ধরনের কোনো ক্রাইসিস হবে না। এখন এই যে জিনিসটা অনেকে যে বিএনপির ব্যানারে যে গাজার সাপোর্টে যে সমাবেশটা হয়েছে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে খুব প্রচার হয়েছে, এবং এইটাই ইন্ডিয়া চেষ্টা করবে এটাকে জঙ্গি তকমা দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, গাজার সাপোর্ট বাংলাদেশের একদম প্রফেসর তো এটা ভালোভাবে জানে যে ওয়েস্ট এই জিনিসটা লাইক করবে না। বাট ডাজন্ট ম্যাটার, উনি এটা কেয়ার করেন না, লাইক করেন। এটা হচ্ছে বাংলাদেশিদের প্রাণের দাবি, তারা গাজার পাশে দাঁড়াবে, তাদের এই অন্যায় অত্যাচার বিরুদ্ধে দাঁড়াবে। উনি এটা সাপোর্ট করেছেন, এবং আমেরিকাকেও দেখিয়ে দিয়েছেন দিস ইজ দ্য অরিজিনাল অফ বাংলাদেশ। সো ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইউর সেলফ উইথ দ্যাট, উই আর নট জঙ্গি। সো আমি মনে করি যে এখন মেইন কাজ হবে উনার বাংলাদেশ থেকে এই সমস্ত রয়ের এজেন্ট, যারা রয়ের ইন্টারেস্টে কাজ করে, বাংলাদেশ ইন্টারেস্ট বাইরে কাজ করে, এদেরকে ধরা। আপনারা ইভেন সিটিজেন পর্যায়ে আপনারা যদি জানেন যে আপনাদের ফ্যামিলির কেউ এরকম ইয়াতে আছে, কি বলে সাংস্কৃতিক অঙ্গনে আছে, ভারতে যাওয়া আসা করে, আপনারা সামাজিকভাবে এটা প্রতিরোধ করেন। আমাদের গোয়েন্দা সংস্থারা এখনো সেটা করার জন্য আমি মনে করতেছি পজিশনে নাই। ডিজিএফআই উনি নিজে ডিজিএফআই চালান না, ওনাকে কেউ তাকে দিয়ে চালায়। হি ইজ এ মাউথ পিস অনলি। মেজর ফরিদ ইজ এ এফিশিয়েন্ট, ভালো মানুষ, কিন্তু আই বিলিভ হি ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার হিজ অর্গানাইজেশন। সো এই মেঘনা আলম ঘটনাটা নিয়ে যারাই কথা বলতেছে, প্রথম আলো, আমি একটা 100% কনভিন্স, প্রথম আলোকে যদি জাস্ট বাংলাদেশ থেকে উচ্ছেদ না করা যায় আওয়ামী লীগের মতো, they will have a footprint in this country, এবং অন্যান্য যারা আছে, এবং এটাকে সরাই দিলেই বাংলাদেশ will be in safe haven. Thank you.